চাকরির ইন্টারভিউতে কম্পিউটারের যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতেই হবে। হ্যালো বন্ধুরা, আমি হুমায়ুন আইটি কবিরে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকাল বেশিরভাগ চাকরির জন্য কম্পিউটার স্কিল বাধ্যতামূলক। আপনি ছোট অথবা বড় যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো পদে চাকরির ইন্টারভিউ ফেস করতে গেলে ওই পদের অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটার স্কিল অবশ্যই প্রয়োজন হবে। এক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে আপনার কমন কিছু ধারণা অবশ্যই থাকতে হবে। এই ধারণাগুলো জানা না থাকলে আপনার জন্য চাকরি পাওয়া অনেক কঠিন হবে। চাকরির ইন্টারভিউতে কম্পিউটার সম্পর্কে আপনাকে যে প্রশ্নগুলো অবশ্যই করবে, আপনি কি কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম জানেন? অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানেন? বাংলা টাইপ ও ইংরেজি টাইপ জানেন কিনা? জানলে স্পিড কেমন? সাধারণত কম্পিউটার অপারেটর পদে স্পিড ভালো হতে হয়, আর অন্য পদে মোটামুটি ধারণা থাকলে চলে। কম্পিউটারে কোনো কিছু লেখালেখির পরে সেটা প্রিন্ট করতে অবশ্যই জানতে হবে, এবং প্রিন্ট করতে গেলে ফেস সেটআপটা অবশ্যই প্রয়োজন। ফেস সেটআপ না জানলে আপনি ঠিকভাবে প্রিন্ট করতে পারবেন না। বর্তমানে অনেক প্রতিষ্ঠান অফিসের সকল কার্যক্রম কোনো সফটওয়্যার কোম্পানির মাধ্যমে করে থাকে। এক্ষেত্রে অভিজ্ঞতা হিসাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কোনো সফটওয়্যারের মাধ্যমে কাজ করছেন কিনা। যেমন অনেক প্রতিষ্ঠানে মাইক্রোফিন 360 বা জি ব্যাংকার এই ধরনের অনেক সফটওয়্যার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে থাকে। তো আপনার যদি এরকম সফটওয়্যার নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন, আর না থাকলে বলবেন যে নেই। এরপরে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ জিজ্ঞাসা করতে পারে, যেটা অফিসের জন্য অতি প্রয়োজন, যেটা ছাড়া চলে না বর্তমান অফিস। সেটা হলো মেইল করতে পারেন কিনা, মেইলের ব্যবহার জানেন কিনা, মেইলে সিসি বিসিসি এর কাজ সম্পর্কে জানেন কিনা, এবং মেইলের বডিতে আপনি বাংলা লিখতে পারেন কিনা। অনেকেই আমরা মেইল করতে জানি, হয়তো ইংরেজি ভালোই লিখতে পারি, কিন্তু মেইলের বডিতে অনেকে আমরা বাংলা কীভাবে লিখতে হয় জানি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মেইলের বডিতে বাংলা লিখতে হয়, কিভাবে আপনি মেইল করতে পারবেন, সিসি বিসিসির কাজ কিভাবে করতে হয় এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে। আমার ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি পুরো দেখে নিতে পারেন। সেখানে সিসি বিসিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতক্ষণ আপনাকে কম্পিউটার সম্পর্কে যে প্রশ্নগুলো করা হলো, এগুলো প্র্যাকটিক্যালি আসলে আপনি পারেন কি না তা দেখাতে হবে। প্রথমত আপনাকে বলা হয় নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করুন, ফ্রন্ট সাইজ 14 রেখে বাংলা দেখে দেখে এই 4 লাইনের লেখা লিখুন এবং ইংরেজিতেও তা টাইপ করুন, এবং A4 সাইজ পেপারে প্রিন্ট করুন। তারপর ফাইলটি আপনার নামে ডেস্কটপে সেভ করুন। ওয়ার্ড এবং এক্সেল আপনি 3ভাবে ওপেন করতে পারেন। আমি আপনাকে এখন দেখাবো 3ভাবে কিভাবে ওয়ার্ড ওপেন করা যায়। আমি ডেস্কটপে চলে এলাম। ডেস্কটপে এসেই মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে নিউতে যাব। নিউজ থেকে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে একটি ওয়ার্ড ফাইল দেখাচ্ছে। এই ওয়ার্ড ফাইল রিনেম করতে পারবেন আপনি। এখান থেকে নাম লেখার পরে আপনি এন্টার প্রেস করবেন, অথবা বাইরে মাউস ক্লিক করলে রিনেম হয়ে যায়। আমি ফাইলটা রিনেম করলাম আমার নামে। এভাবে ফাইল রিনেম করতে হয়। এখন এখানে কার্সার এনে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ফাইলটা ওপেন হয়ে গেল। এটা এক পদ্ধতিতে দেখালাম। আরেকটা পদ্ধতি দেখুন। আরেকটা পদ্ধতি হলো আপনি এখানে লিখবেন ওয়ার্ড। ওয়ার্ড লেখার পরে দেখেন ওয়ার্ড 2016 এখানে দেখাচ্ছে। এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা ডাবল ক্লিক করবেন। এভাবে আপনি ওয়ার্ড ফাইল ওপেন করতে পারেন। এটা গেল 2ভাবে। আমি এটাও কেটে দিলাম। এরপরে এখানে আপনার ওয়ার্ড ফাইলের যে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে ওয়ার্ড ফাইল ওপেন হবে। তো এখানে আমার একটা ফাইল ওপেন করা আছে, এই জন্য এটা ওপেন হয়ে গেল। এখন আমি প্রথমে যে ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম সেই ওয়ার্ড ফাইলে গিয়ে আমি মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ফাইল ওপেন হলো। এখন আমি এখানে দেখে দেখে বাংলা এবং ইংরেজি টাইপ করব। আমাকে বলা হয়েছে যে এই লেখাটা দেখে দেখে বাংলা এবং ইংরেজিতে টাইপ করার জন্য। আমি এটা কপি করে এখান থেকে এখানে নিয়ে আসলাম। দেখে দেখে এই লেখাটা বাংলা এবং ইংরেজিতে টাইপ করতে বলা হবে আপনার টাইপ স্পিড দেখার জন্য। এই লেখাটা এখন বলবে যে আপনাকে প্রিন্ট করতে। এখন এই লেখাটা প্রিন্ট করার জন্য আপনি এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে এখানে প্রিন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন পেজ প্রিন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আপনি কি অল পেজ প্রিন্ট করবেন নাকি নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন।
এখানে আমার যেহেতু একাধিক কোনো পাতা নেই, একটা পাতায় আছে, সেজন্য আমি অল ফেজ রাখলেও চলবে, অথবা আমি কারেন্ট ফেজ সিলেক্ট করতে পারি। কারেন্ট ফেজ সিলেক্ট করেও আপনি প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করার ক্ষেত্রে যখন আপনার অনেকগুলো ফেজ থাকবে, তখন আপনি সেখান থেকে নির্দিষ্ট ফেজ সিলেক্ট করেও প্রিন্ট করতে পারেন। ফেজ সিলেক্ট করার পরে আপনাকে পেপার সিলেক্ট করতে হবে। এখানে এসে লেটার যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি পেপার সাইজ, কী ধরনের পেপার সাইজে প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু এখানে উল্লেখ আছে A4 সাইজের পেপারে প্রিন্ট করতে হবে, তাই আমি A4 সাইজ সিলেক্ট করলাম। এরপর আমি ফেজ সেটআপে যাব। এখান থেকে আপনি ফেজ সেটআপটা করে নিতে পারেন। আপনার ফেজের উপরে কতটুকু জায়গা খালি থাকবে, লেফটে কতটুকু থাকবে, বটমে কতটুকু থাকবে, রাইটে কতটুকু থাকবে, এগুলো সিলেক্ট করে নিতে পারেন। এবং সেটা কি পোর্ট্রেটে নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট করবেন সেটাও সিলেক্ট করবেন। পোর্ট্রেট সিলেক্ট করে যদি প্রিন্ট করেন তাহলে সেটা লম্বালম্বিভাবে দেখাবে, আর ল্যান্ডস্কেপে সিলেক্ট করে যদি প্রিন্ট করেন তাহলে সেটা আড়াআড়িভাবে দেখাবে। আমি এখন পোর্ট্রেট সিলেক্ট করে ওকে দেব, তাহলে আমার ফেজ সেটআপের কাজটা হয়ে গেল। এখন আমি যদি প্রিন্ট করার জন্য প্রিন্টে প্রেস করি, আমি প্রিন্টে প্রেস করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। এখন আমার ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এভাবেই প্রিন্ট করার সিস্টেম। এখন বলা হয়েছে যে প্রিন্ট করাও শেষ আমাদের। এখন বলা হয়েছে এই ফাইলটি নিজ নামে সেভ করবেন। তাহলে এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আপনার প্রিন্ট করার আরেকটা সিস্টেম আছে, আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি শর্টকাট কির মাধ্যমে। কন্ট্রোল চেপে ফি প্রেস করলে আপনি প্রিন্টের এই ডায়লগ বক্সটা চলে আসবে। তখন এখান থেকেও ফেজ সেটআপ করে প্রিন্ট করতে পারেন। অর্থাৎ প্রিন্ট আপনি তিনভাবে করতে পারেন। প্রথমত প্রিন্ট আপনি এখানে ফাইলে ক্লিক করে প্রিন্টে গিয়ে এভাবে প্রিন্টের যেই ইন্টারফেস সেটা থেকে আপনি ফেজ সেটআপ করে প্রিন্ট করতে পারেন। অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে পি প্রেস করলে এরকম একটা প্রিন্ট ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ফেজ সেটআপের কাজ করে প্রিন্ট করতে পারেন। এছাড়াও লেআউটে যাবেন, লেআউটে গিয়ে এখান থেকে এই ফেজ সেটআপের তীরচিহ্নের মতো এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলেও ফেজ সেটআপের ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকেও ফেজ সেটআপ করে আপনি প্রিন্ট করতে পারেন। অর্থাৎ আপনি 3 পদ্ধতিতেই প্রিন্ট করতে পারেন। এখন বলা হয়েছে যে ফাইলটি নিজ নামে সেভ করার জন্য। এখন আমরা যেহেতু ফাইল আগেই আমরা ওপেন করতেই ফাইল নিজ নামে এটাকে রিনেম করে নেওয়া হয়েছে। এখন আমরা শুধু এখানে যদি ক্লিক করি তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। এই চিহ্নতে, এখানে সেভের যে চিহ্ন, এই চিহ্নতে ক্লিক করলে ফাইল সেভ হয়ে যাবে। এখন আপনাকে বলতে পারে যে এক্সেল ওয়ার্কবুক ওপেন করুন এবং নিচে দেওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি 2025 সালের একটি স্যালারি শিট প্রস্তুত করুন। তাহলে এই ধরনের একটা তথ্য আপনাকে দিতে পারে। এই তথ্য থেকে আপনি একটা স্যালারি শিট প্রস্তুত করবেন এবং নিচে লেখা থাকবে কর্মকর্তা বা কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের প্রতি মাসে মূল বেতনের 10% কর্মকর্তা বা কর্মচারী হতে কর্তন করে জমা হবে এবং সমপরিমাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জমা হবে। অর্থাৎ যারা চাকরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের রুল আলাদা আলাদা থাকে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে সাধারণত প্রভিডেন্ট ফান্ডে কর্মীর থেকে 10% এবং প্রতিষ্ঠান 10% করে প্রভিডেন্ট ফান্ডে জমা হয়ে থাকে। এই তথ্যের আলোকে আপনাকে একটা স্যালারি শিট তৈরি করতে হবে। সাধারণত ইন্টারভিউতে স্যালারি শিট প্রস্তুত করতে দেওয়াটা একদম কমন। ম্যাক্সিমাম পরীক্ষাতেই এই স্যালারি শিট প্রস্তুত করতে বলা হয়ে থাকে। তো এখন চলুন আমরা একটি এক্সেল ওয়ার্কবুক ওপেন করি এবং এই স্যালারি শিটটা প্রস্তুত করি। এক্সেল ওয়ার্কবুক ওপেন করার জন্য আপনাকে একই পদ্ধতিতে ডেস্কটপে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম এটাকে রিনেম করে নেবেন। আমি এটাকেও রিনেম করে নিলাম। রিনেম করে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখন আমরা এখানে স্যালারি শিটটা তৈরি করব। তো স্যালারি শিটটা কীভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এখানে যেভাবে যে নির্দেশনা দিছে, যে তথ্য দিছে, সেই তথ্যের আলোকে আপনাকে স্যালারি শিটটা প্রস্তুত করতে হবে। এখানে যেভাবে বলছে ঠিক একইভাবে আপনাকে স্যালারি শিটটা তৈরি করতে হবে। এখানে যে তথ্যগুলো দিছে আমি সেই তথ্যগুলো এক্সেলে লিখতে হবে। স্যালারি শিট তৈরির তথ্য অনুযায়ী আমি তথ্যগুলো এক্সেল শিটে লিখলাম। লিখার পরে এখন আমাকে যে কাজগুলো করতে হবে, যেহেতু হাউস রেন্ট বেসিকের 60%,
তাই এখানে বেসিকের 60% হাউস রেন্ট লিখবো, সেই জন্য আমি প্রথমে ইকুয়াল সাইনকে কল করব। বেসিক এই কলামে আছে, এই সেলে আছে, এটা সিলেক্ট করব, গুণ চিহ্ন দেব, তারপরে 60% লিখবো, এরপরে এন্টার দেব। এখানে দশমিকের পরে যে শূন্য আছে সেটা চাইলে আমরা রিমুভ করতে পারি। এখানে ক্লিক করলে এখানে রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার অটো হয়ে গেল বাকিগুলো। হাউস রেন্ট 60%, মেডিকেল অ্যালাউন্স 20%। একই পদ্ধতিতে আমরা ইকুয়াল সাইনকে কল করব, বেসিক সিলেক্ট করব, ইন্টু দেব, 20% লিখব, এন্টার দেব। আমরা দশমিকের পরে শূন্যকে রিমুভ করব, এখানে ডাবল ক্লিক করব। কনভেন্স 15%, সেটা লেখার জন্য প্রথমে ইকুয়াল দেব, তারপরে বেসিক সিলেক্ট করলাম, গুণ চিহ্ন দেব, 15%, এন্টার দেব। দশমিকের পর শূন্য রিমুভ করব, এখানে ডাবল ক্লিক করব। বোনাস সাধারণত কেউ বছরে একটা বোনাস পায়, আবার দুইটা বোনাস পায়, বা একাধিক বোনাসও পাইতে পারে। সেটা বিভিন্ন রকম বোনাস হতে পারে, বিভিন্ন ফেস্টিভ্যাল বোনাস, সেটা থাকলে এখানে লিখব। আর যেহেতু এখানে বোনাস সম্পর্কে কিছু দেয় নেই, তাই এটা লিখব না। পিএফ অর্গানাইজেশন অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডকে সংক্ষেপে পিএফ বলা হয়। এখানে পিএফ অর্গানাইজেশনকে সংক্ষেপে লেখা হলো পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ড কর্মী থেকে 10%, বেসিকের 10% কেটে রাখবে, এবং প্রতিষ্ঠানও বেসিকের 10% দেবে, এটি শর্ত। সেই শর্ত অনুযায়ী আমি এখানে বেসিকের 10% লিখব। সেটা লেখার জন্য ইকুয়াল সাইনকে কল করব, বেসিক সিলেক্ট করব, গুণ চিহ্ন দেব, 10% লিখে এন্টার দেব। এরপর এটা টেনে দেব। এখন আমি টোটাল স্যালারি যেটা, সেটা হিসেব করব। টোটাল স্যালারি হিসেব করার জন্য বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, পিএফ অর্গানাইজেশন, এই পুরোটাই যোগ করে এখানে লিখতে হবে। সেটার জন্য আমি পুরোটা যোগ করার জন্য এখানে মাউস পয়েন্টটা রেখেই, অর্থাৎ এই সেল সিলেক্ট করে আমি অল্টার ইকুয়ালটা দেব। অল্টার ইকুয়ালটা দিয়ে এইটুকু আমি সিলেক্ট করে দেব, তারপরে এন্টার দেব। এভাবে আমি অটো যোগ করতে পারি। তারপরে এটা টেনে দেব, অথবা এখানে ডাবল ক্লিক করব, এভাবে টেনেও দিতে পারি। তাহলে আমার টোটাল স্যালারিটা এখানে চলে আসলো। টোটাল স্যালারি থেকে ডিডাকশান হবে। ডিডাকশানের জন্য এই পুরোটা, ডিডাকশান মানে কর্তন। এখানে পিএফ অর্গানাইজেশন প্লাস ওন সংক্ষেপে লিখলাম। অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান থেকে যেটা দেয় সেটা অর্গানাইজেশন, আর ওন মানে কর্মীর নিচ থেকে যেটা কাটে সেটা। তো এখানে পিএফ দুই ধরনের, একটা হলো অর্গানাইজেশন, একটা হলো ওন। অর্থাৎ কর্মী নিজে যা পায় সেটা, এবং প্রতিষ্ঠান থেকে যেটা দেয় সেটা, এই দুইটি এইখানে বসবে, এবং দুইটাই সমান। এই জন্য অর্গানাইজেশন যেটা দেয় সেটা এখানে ডাবল হয়ে আসবে, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করে এখানে আমরা লিখব। সেই জন্য এখানে ইকুয়াল টু এসএল ইন্টু 2 দেব, এবং নিচের দিকে এভাবে টেনে দেব। ডিডাকশান, পিএফ ডিডাকশান হবে টোটাল স্যালারি থেকে। লিভ উইদাউট পে, যদি বিনা বেতনে কেউ অনুপস্থিত থাকে তাহলে সেটা এখানে লিখতে হয়। আর টোটাল ডিডাকশান এখানে আমি মার্জ করে একটু সুন্দর করে নিচ্ছি। এটা মার্জের সেন্টার করব, তাহলে আমার এই পুরোটা হলো ডিডাকশান, কর্তন বোঝাবে। লিভ উইদাউট পে যেহেতু নেয় সেটা লিখব না। আর টোটাল ডিডাকশান হলো এই দুইটা যোগ করে এখানে আসবে। টোটাল ডিডাকশান হবে এই দুইটা যোগ, ইকুয়াল টু এত প্লাস এটা, এই দুইটা যোগ করে এখানে লিখব। এবার আসবে নেট স্যালারি। নেট স্যালারি হলো এখানে যে টোটাল স্যালারি আছে, এই টোটাল স্যালারি থেকে ডিডাকশান কর্তন যাওয়ার পরে যেই স্যালারি পাবে সেটাই হলো নেট স্যালারি। নেট স্যালারি এখানে লেখার জন্য আমি ইকুয়াল দেব, টোটাল স্যালারি সিলেক্ট করব, মাইনাস টোটাল ডিডাকশান সিলেক্ট করব, এন্টার দেব। তারপরে এটা ডাবল ক্লিক করব। এখন আমার নেট স্যালারিটা বের হয়ে গেল। আমাকে এখানে 5 জন কর্মীর নেট স্যালারি বের করে দেখানোর কথা বলা হলো। টোটালটা নিচেও দেখাতে পারে। এখানে অল্টার ইকুয়াল টু দিব, অল্টার ইকুয়াল টু এন্টার দিলে অটো সামেশন হয়ে যায়, যোগ অটো হয়ে যায়। এবার আমি এটা এদিকে টেনে দেব। অর্থাৎ 5 জন স্টাফের এখানে নেট স্যালারি হলো 3,14,500 টাকা। এটাকে একটু সাজিয়ে নিতে পারি। এটাকে মার্জিন সেন্টার করে নেব, এটাকেও মার্জিন সেন্টার করে নেব।
হেডিংটা একটু কালার করে নিতে পারি। নিচে টোটাল স্যালারিটাও একটা কালার করে দিতে পারে। দেখুন এইভাবে আমরা একটা স্যালারি শিট তৈরি করে নিতে পারি। তাহলে আপনাকে যদি প্র্যাকটিক্যালি স্যালারি শিট তৈরি করতে বলে এইভাবে একটা স্যালারি শিট তৈরি করে দেখাবেন। অ্যাডভান্স লেভেলের কাজের ক্ষেত্রে আপনাকে ভ্যালুক্যাপের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এবং হয়তো আপনাকে বলতে পারে যে আপনি যে একটা স্যালারি শিট প্রস্তুত করছেন সেখান থেকে ভ্যালুক্যাপের কাজ দেখান। এখানে এই স্যালারি শিট থেকে ভ্যালুক্যাপের কাজ দেখানোর জন্য আমি এমপ্লয় আইডি দিয়ে এমপ্লয় নেম কীভাবে খুঁজে বের করতে হয় সেটা দেখাবো। এখানে আমি ইকুয়াল টু সাইনকে কল করব, তারপরে লিখব ভি লুকা। এখানে ডাবল ক্লিক করব, বি লেখার সাথে সাথে চলে আসলো। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন কি লেখা আসলো, লুকআপ ভ্যালু। আমার লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হবে এই সেলটা, এই সেলটা হবে লুকআপ ভ্যালু। তারপরে আমি কমা দেব। এরপরে ট্যাবল অ্যারে, আমি কোন ট্যাবল থেকে এই লুকআপ ভ্যালুটা নেব। ট্যাবল অ্যারোটা হলো আমার এইটুকু ট্যাবল অ্যারে, আমি সেটা সিলেক্ট করলাম। এরপরে আমি কমা দেব। তারপরে বলা হলো কলাম ইন্ডেক্স নাম্বার, আমি কোন কলামের তথ্য চাচ্ছি, সেই যে কলামের তথ্যটা চাচ্ছি আমি সেই কলামটা এখানে লিখতে হবে। আমি কলাম 2 এর তথ্য চাচ্ছি, অর্থাৎ কলাম 2 বলতে আমার লুকআপ ভ্যালুটা যে কলামে আছে সেই কলামকে প্রথম কলাম ধরবো, এর পরেরটা হলো 2 নম্বর কলাম। এখানে আমি এমপ্লয় নেম চাচ্ছি, আমি এমপ্লয় আইডি দিয়ে এমপ্লয় নেম চাচ্ছি। যেহেতু আমি এমপ্লয় আইডি দিয়ে এমপ্লয় নেম বের করব, এমপ্লয় আইডি হলো 1 নম্বর কলাম ধরবো। আমি যেহেতু এমপ্লয় আইডি দিয়ে এমপ্লয় নেম চাচ্ছি সেহেতু এমপ্লয় আইডিকে 1 নম্বর কলাম ধরবো এবং এমপ্লয় নেমকে 2 নম্বর কলাম ধরবো। এই জন্য এখানে আমি 2 নম্বর কলাম দেব। কলাম ইন্ডেক্স নাম্বার 2 লেখার পরে কমা দেব। কমা দেওয়ার পরে ট্রু এবং ফলস এক্সাক্ট ম্যাচের জন্য আমি 0 দেব। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। এখন এখানে যদি আমি এই এমপ্লয় আইডি এখানে আমি যদি লিখি তাহলে এখানে কিন্তু এমপ্লয় নেম চলে আসবে। আমি যদি এখানে একটা এমপ্লয় আইডি লিখি তাহলে দেখেন এখানে নেম শো করতেছে, অর্থাৎ আমি এখানে এমপ্লয় আইডি লেখার সাথে সাথে এখানে অটো নেমটা চলে আসবে। এখানে যদি আমি লিখি 1050 এমপ্লয় আইডি, দেখেন এখানে আরিফ চলে আসছে। আরিফের এমপ্লয় আইডি হলো 1050 1050। আরিফের এমপ্লয় আইডি হলো 1050, এখানে 1050 লেখার সাথে সাথে আরিফ চলে আসলো। সুব্রত হুমায়ুন এর এমপ্লয় আইডি হলো 1020, আমি যদি এখানে 1020 লিখি এখানে হুমায়ুনের নামটা অটো চলে আসবে। অর্থাৎ ভ্যালুক্যাপের একটা সিম্পল কাজ দেখালাম। ভ্যালুক্যাপ নিয়ে কথা বললে অনেক লম্বা ভিডিও হবে। এক্সেলে ভ্যালুক্যাপ ফাংশনটা অনেক গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হবে। আমি শুধু সংক্ষেপে এখানে ভ্যালুক্যাপের কাজটা দেখালাম, কিভাবে ভ্যালুক্যাপ করতে হয়। ভ্যালুক্যাপ সম্পর্কে প্রাথমিক একটা ধারণা। ইন্টারভিউ বোর্ডে আপনাকে যে কোনো বিষয় সম্পর্কে সামান্য ধারণা চাইবে যে এই বিষয় সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, কিন্তু ব্যাপক ধারণা নেওয়ার মতো তো ইন্টারভিউতে সময় নেই। এই জন্য আপনাকে ভ্যালুক্যাপ সম্পর্কেও সামান্য হয়তো ধারণা নিতে পারে যে আসলে আপনি ভ্যালুক্যাপটা কী, এটা বুঝেন কিনা, এটা পারেন কিনা, সেটা দেখার জন্য আপনাকে এই ধরনের সামান্য কাজ দিতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এক্সেলের যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে সেটা হলো হাউ টু ইউজ ফিল্টার ইন এক্সেল। এক্সেলে ফিল্টার কীভাবে ইউজ করবেন সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এক্সেলের ফিল্টার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি ভালোভাবে এক্সেল পারবেন না। তো এক্সেলে কীভাবে ফিল্টারের কাজ করতে হয় সেটা আমি দেখাবো। তারপরে জিজ্ঞাসা করতে পারে হাউ টু ইউজ সাবটোটাল। সাবটোটাল অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সাবটোটাল আপনাকে অবশ্যই জানতে হবে। হাউ টু ইউজ ইফ ফর্মুলা ইন এক্সেল। ইফ ফর্মুলা, অবশ্যই ইফ ফর্মুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। হাউ টু ক্রিয়েট অ্যাডভান্স টেবল ইন এক্সেল। অ্যাডভান্স টেবল সম্পর্কে আপনাকে ধারণা থাকতেই হবে। এগুলো খুব একটা কমন বিষয়, অর্থাৎ এক্সেলের কাজ করতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি এক্সেল পারবেনই না, কোনোভাবে এক্সেলে কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার অফিসিয়াল কাজের ক্ষেত্রে এক্সেলের এই বিষয়গুলো সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি কখনোই অফিসিয়াল কাজগুলো করতে পারবেন না। এই জন্যে খুব বেশি প্রয়োজন, অফিসিয়াল কাজে খুব বেশি প্রয়োজন
এক্সেলের এমন বিষয়গুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা। যারা সাধারণত এই বিষয়গুলোর সম্পর্কে মোটামুটি জানে তারা এক্সেল সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া তাদের থাকে। এখন আমি দেখাবো হাউ টু ইউজ ফিল্টার ইন এক্সেল। এক্সেলে কীভাবে ফিল্টারের কাজ করতে হয়। এক্সেলে ফিল্টারের কাজ করার জন্য আমি একটা ডাটা তৈরি করে নিলাম। এই ডাটা থেকে আমি দেখাবো কিভাবে ফিল্টারের কাজ করতে হয়। ধরুন আপনি এখানে এসআর নেম, এখানে যে এসআর নেম নামে যে কলামটা আছে এই কলাম থেকে আপনি শুধু কাজল অথবা মামুন অথবা যে কোনো একজন এসআরের নাম অনুযায়ী তাদের তথ্য চাচ্ছেন, তাদের যে টোটাল সেল হলো, কী পরিমাণ সেল হলো সেই সেলটা আপনি চাচ্ছেন। এই ধরনের আরও অনেক কিছু বের করার জন্য এই ফিল্টারের কাজটা করতে হয়। তো সেটা করার জন্য আমরা এই কলামটা সিলেক্ট করব। এই কলাম সিলেক্ট করে এখানে ফিল্টার, এই দেখেন এখানে হলো এই ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে এখান থেকে আবার ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এই ধরনের একটা চিহ্ন দেখাবে, এই ধরনের একটা চিহ্ন দেখাবে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে সিলেক্ট অল যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে টিক চিহ্নগুলো উঠে যাবে। এখন এসআরদের মধ্য থেকে যার হিসাবে আপনি চাচ্ছেন তার নামটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে রূপার নামটা সিলেক্ট করলাম। রূপার নামটা সিলেক্ট করে এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে এখানে রূপার যে সেল হয়েছে সেই সেলগুলো এখানে দেখাচ্ছে। এখানে আপনি একাধিক ব্যক্তিরও তথ্য দেখতে পারবেন। একাধিক ব্যক্তির তথ্য দেখার জন্য আপনি যার যার তথ্য দেখতে চান তার নামে ক্লিক করবেন, তার নামে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেবেন দিয়ে ওকে ক্লিক করবেন। ক্লিক করলে তাদের তথ্য এখানে দেখাবে। এখন আপনি যদি ফিল্টার রিমুভ করতে চান, ফিল্টার রিমুভ করতে গেলে আবার ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আবার ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করলেই ফিল্টার রিমুভ হয়ে যাবে। এছাড়া ফিল্টারের আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ আছে। যেমন ফিল্টারে আপনি এখানে কাস্টম ফিল্টার আছে, কাস্টম ফিল্টারে ক্লিক করলে কাস্টম ফিল্টারের অনেকগুলো কাজ আছে। তারপরে শর্টেজের কাজ আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আমি এখানে শর্ট করা দেখাবো কিভাবে শর্ট করতে হয়। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিল্টারে গেলাম। এখানে শর্ট A to Z যদি সাজাতে চাই, অর্থাৎ ইংরেজি লেটার অনুযায়ী আপনি A to Z নাম যদি সাজাতে চান তাহলে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আপনি এক্সপান্ড দ্য সিলেকশন এটা যদি সিলেক্ট করেন তাহলে এটা শর্ট হওয়ার পাশাপাশি এই নামের সাথে রিলেটেড যে ডাটাগুলো সেগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি চাচ্ছেন নামের সাথে ডাটাগুলো কোনোটাই চেঞ্জ না করে শুধু এই কলামের নামগুলোই চেঞ্জ হবে, এই নামগুলোই A to Z সাজাবেন, তাহলে আপনি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এটা ক্লিক করবেন। এটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি যে এই নামের সাথে রিলেটেড ডাটাগুলো সব চেঞ্জ হবে, এই জন্য আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শর্টে ক্লিক করব। দেখেন সব ডাটা চেঞ্জ হয়ে গেল, নামের সাথে রিলেটেড ডাটাগুলো চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি কাজলের যোগফলটা বের করতে চাই, মামুনের যোগফলটা বের করতে চাই, মামুন কত টাকা সেল করলো, কাজল কত টাকা সেল করলো, এগুলো প্রত্যেকটা এসআর ভিত্তিক আলাদা আলাদা সেল করতে গেলে সাধারণত আমরা কি করব, এখানে এসে আমরা ইনসার্টে গিয়ে ইনসার্ট র ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা লিখব টোটাল, এখানে টোটাল লিখব এবং এখানে আমরা টোটাল ইকুয়াল টু দিয়ে এভাবে যোগ করব। এভাবে প্রত্যেকের নামের শেষে এখানে মামুনের এখানেও এসে একইভাবে আমরা ইনসার্ট র লিখে এভাবে আমরা যোগ করব। কিন্তু এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এভাবে তো সম্ভব না। এই কাজগুলো আমরা করার জন্য আমরা সাব টোটাল করব। সাব টোটালের অনেক প্রয়োজন আছে, সাব টোটাল ছাড়া এই ধরনের কাজগুলো করা অনেক কঠিন, এই জন্য আমরা এগুলো সাব টোটালের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এখানে ফিল্টারের মধ্যে কাস্টম ফিল্টারের একটা কাজ দেখে আপনাদের। আমি যেহেতু পুরো ডাটাটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ফিল্টার থেকে কাস্টম ফিল্টারে যাব। কাস্টম ফিল্টারে গিয়ে মাই ডাটা হ্যাজ হেডার, এটা টিকচিহ্ন থাকা অবস্থায়, এটা যদি টিকচিহ্ন না থাকে আমি টিকচিহ্ন দেব, যেহেতু আমার হেডার অনুযায়ী আমি ডাটা চেঞ্জ করব, এই জন্য এটাকে টিকচিহ্ন রাখবো। রেখে আমি এখান থেকে যেটা শর্ট করব, যে কলামটা, সেই কলামটা আমি এখান থেকে সিলেক্ট করব। এখানে হেডার অনুযায়ী হেডারের নামগুলো এখানে আছে, আপনি যে কলামের শর্ট করতে চান সেই কলামের হেডার এখান থেকে সিলেক্ট করবেন।
আমি চাচ্ছি এসআর নেমটা সিলেক্ট করলাম এবং সেটা আমি A to Z সাজাতে চাচ্ছি। সেটা এখানে A to Z আপনি সিলেক্ট করতে পারেন অথবা Z to A, দুইভাবে আপনি সাজাতে পারেন। আমি যদি Z to A দিই তাহলে কী হয় দেখুন। এরপর আমি ওকেতে, আপনি এখানে ভ্যালুটাও চেঞ্জ করতে পারেন, কী ধরনের চাচ্ছেন সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি। আমি এখানে শুধু ভ্যালুটাই চেঞ্জ করব, তাই ভ্যালুটাই রাখলাম। এই অবস্থায় রেখে আমি এখানে ওকে দেব। দেখেন সাথে সাথে এখানে Z to A তে সবগুলো ডাটা সাজানো হয়ে গেল এবং পাশাপাশি সকল তথ্য কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফিল্টারের অনেক ব্যবহার, ফিল্টার নিয়ে যদি ভিডিও করতে যাই তাহলে অনেক লম্বা একটি ভিডিও তৈরি করা যাবে। তো আমি সংক্ষেপেই আলোচনা করলাম, যেহেতু ইন্টারভিউ বোর্ডে এত বিশদ বিবরণ আপনাকে জিজ্ঞাসা করবে না। ইন্টারভিউতে আপনাকে সংক্ষেপে সব জিনিস জানতে চাইবে, অল্প সময়ের ভিতরে আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে। তাই আমি সংক্ষেপে ফিল্টার সম্পর্কে এইটুকুই আজকে আলোচনা করলাম। ফিল্টার পরে এবার আমরা আলোচনা করব হাউ টু ইউজ সাবটোটাল ইন এক্সেলে সাবটোটালের কাজ কীভাবে করতে হয়। এই টেবলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডেটাতে যাব, ডেটা থেকে এখানে সাবটোটালে যাব। সাবটোটালে ক্লিক করার পরে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমরা প্রথমে এখানে লেখা আছে অ্যাট ইচ ইঞ্জিন, আমরা কিসের সাবটোটাল চাচ্ছি, সেটা হলো আমরা এসআরদের সাবটোটাল চাচ্ছি। এই জন্য আমরা এখান থেকে সেটা সিলেক্ট করব, এসআর নেম সিলেক্ট করব এবং তাদের কি চাচ্ছি, তাদের আমরা যোগফল চাচ্ছি, সেলের যোগফল, এই জন্য যোগটা সিলেক্ট করব। অথবা অন্য কিছু চাইলে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু শুধু তাদের টোটাল সেল প্রাইসের যোগফলটা চাচ্ছি, এই জন্য সেটাই সিলেক্ট করলাম। এখন এখান থেকে কি চাচ্ছি সেটা, সেই কলামটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সেটা হলো টোটাল প্রাইস। এটা সিলেকশন আছে, এটা সিলেকশন অবস্থায় নিচে এখানে যে দুইটা সিলেকশন আছে, এই দুইটা সিলেকশন অবস্থায় আমি ওকে ক্লিক করব। কত সুন্দর এখানে প্রত্যেক এসআরদের আলাদা আলাদা সাবটোটাল বের হয়ে গেল। হ্যাঁ, আপনার কষ্ট করে আর এইভাবে আলাদা আলাদা করতে হবে না। কত সুন্দরে প্রত্যেক এসআরের সাবটোটালটা বের হয়ে গেল এবং গ্র্যান্ড টোটালও নিচে দেওয়া আছে, যে গ্র্যান্ড টোটাল কি সেটাও দেওয়া আছে। এভাবে আমি সংক্ষেপে সাবটোটালের ব্যবহারটা দেখালাম। চাকরির ইন্টারভিউতে এক্সেলের অতি গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা ইফ ফর্মুলার প্রয়োগ সম্পর্কে আপনি কি জানেন, প্র্যাকটিক্যালি দেখানোর কথা জিজ্ঞাসা করতে পারে। ইফ ফর্মুলার ব্যবহার দেখানোর জন্য আমি একটি টেবল তৈরি করে রেখেছি। একটি কোম্পানির এমপ্লয়ারদেরকে ইনসেন্টিভ প্রদানের ক্ষেত্রে ইফ ফর্মুলার প্রয়োগ এখানে দেখাবো। কিছু এমপ্লয়ারদের টার্গেট, অ্যাচিভ এবং অ্যাচিভের পার্সেন্টেজ দেওয়া আছে। এই পার্সেন্টেজের আনুপাতিক হারে ইনসেন্টিভ প্রদান করা হবে এবং সেটা ইফ ফর্মুলার মাধ্যমে দেখাবো। ইনসেন্টিভ দেওয়ার ক্ষেত্রে এখানে কন্ডিশন হলো অ্যাচিভ যদি 80% অথবা তার বেশি হয়ে থাকে তাহলে 10,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে। 80%-এর কম হলে 5,000 টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে। প্রথমে ইকুয়াল সাইনকে কল করব, তারপর লিখব ইফ, ডাবল ক্লিক করব। লজিক্যাল টেস্ট হলো আমার এই সেল যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80%, অর্থাৎ এখানে সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে 80% এবং 80%-এর বেশি যদি হয় সেক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল টু দিতে। শুধু যদি গ্রেটার দেন দিই তাহলে 80% থেকে উপরে বুঝাবে, অর্থাৎ 81 থেকে উপরের দিকে বুঝাবে, তখন 80% বুঝাবে না। কিন্তু 80% এবং 80% থেকে উপরের দিকে বোঝানোর জন্য গ্রেটার দেন ইকুয়াল টু দিতে হয়। এবার কমা দেব, তারপরে বিলিভ ট্রু, যদি এটা হয় তাহলে 10,000 টাকা ইনসেন্টিভ পাবে, কমা। এরপরে শর্ত হলো ভ্যালু ইফ ফলস, যদি 80% না হয়, 80%-এর কম হয় তাহলে 5,000 টাকা পাবে। এবার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। এখন এখানে কার্সার পয়েন্টে এনে ডাবল ক্লিক করব, তাহলে আমার ইফ ফর্মুলার প্রয়োগটা আমি এখানে দেখালাম। ইফ ফর্মুলার প্রয়োগের মাধ্যমে কিভাবে এক্সেলে গাণিতিক সমস্যার সমাধান করা হয়। ইন্টারভিউতে আপনাকে অ্যাডভান্স টেবল সম্পর্কেও জিজ্ঞাসা করতে পারে, অ্যাডভান্স টেবল সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা এবং একটি অ্যাডভান্স টেবল তৈরি করে দেখাতে বলতে পারে। তো একটি অ্যাডভান্স টেবল তৈরি করার জন্য আমি কিছু ডেটা সংগ্রহ করে রেখেছি। এখানে আমি প্রথমে ডেটাগুলোকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ডের কন্ট্রোল-T প্রেস করার পরে এই ধরনের একটি ডায়ালগ বক্স আসবে। এখানে মাই টেবল হ্যাজ হেডার্স, এটাতে টিক চিহ্ন থাকবে, যেহেতু আমার হেডার প্রয়োজন আছে। আমি এখন ওকেতে ক্লিক করব। দেখেন, ওকেতে ক্লিক করার পরে এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে। এখানে টেবলের এই ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে,
আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করবেন। এখানে উপরে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি ফিল্টারের কাজ পাবেন, এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। ফিল্টারের কাজ সম্পর্কে এখানে অ্যারো বাটনে ক্লিক করে ফিল্টারিং করতে পারবেন। আর যদি আপনি ফিল্টারিং না চান তখন আপনি এখান থেকে এই ফিল্টার বাটনে এখানে টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, উঠিয়ে দিলে ফিল্টার চলে যাবে। এখানে এই টেবলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি উপরে ডিজাইন দেখতে পাবেন, কিন্তু এই টেবলের বাইরে ক্লিক করলে এই ডিজাইনটা থাকবে না, ডিজাইন চলে যাবে। আবার যদি এই টেবলে ক্লিক করেন এই ডিজাইন শো করবে। আপনি যদি এখানে হেডার দেখতে না চান তাহলে হেডার থেকে টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, টিক চিহ্নটা উঠিয়ে দিলে হেডার চলে যাবে। আমার যেহেতু হেডার প্রয়োজন তাই আমি হেডারটা রাখবো এবং ফিল্টার প্রয়োজন নেই, ফিল্টারটা উঠিয়ে দেব। এটাই হলো অ্যাডভান্স টেবল। অ্যাডভান্স টেবল থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি সেটা দেখাবো। অ্যাডভান্স টেবলে যদি আপনি নিচে টোটাল চান, সেই টোটাল আপনি যদি এখানে টোটাল রয়ে ক্লিক করেন তাহলে নিচে টোটাল শো করবে। এখানে আবার আপনি ক্লিক করলে এখানে সাব টোটালের যত অপশনগুলো সেগুলোও দেখতে পাবেন। আপনি টোটাল পরিবর্তে ম্যাক্সিমাম যদি চান তাহলে ম্যাক্সিমামও বের করতে পারেন, বা অন্য কিছু চাইলেও সেটাও বের করতে পারবেন। এখানে ক্লিক করে এখান থেকেও আপনি অ্যাভারেজ যদি চান অ্যাভারেজ পাবেন। এখানে এই কলাম থেকে আপনি যদি মিনিমাম চান সেটা মিনিমাম পেতে পারেন। তো আমি এখানে টোটাল উঠিয়ে দিলাম। আমি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই, আমি আরও তথ্য আরও ডাটা যদি অ্যাড করতে চাই, আমি এখানে টিনার আরেকটি তথ্য ইনক্লুড করতে চাচ্ছি। তিনার একটি তথ্য ইনক্লুড করলাম, আমি এখানে তিনার কিছু তথ্য ইনক্লুড করলাম। এখন আমি যদি ডিজাইনে ক্লিক করি তাহলে ডিজাইনের নিচে আমার যেই আরও কিছু অপশন আছে সেগুলো দেখতে পাবো। তারপরে আমি যদি এখন আবার টোটাল টিক চিহ্ন দিই তাহলে আমার নিচে টোটাল আবার শো করবে। অর্থাৎ এটা একটা ডাইনামিক টেবল হয়ে গেল। অ্যাডভান্স টেবলের এই ধরনের সুবিধাগুলো আমরা পেতে পারি। এভাবে আমরা একটা অ্যাডভান্স টেবিল তৈরি করে দেখাতে পারি। চাকরির ইন্টারভিউতে সাধারণত এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আশা করি আপনি ইন্টারভিউতে ভালো করতে পারবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন।